বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার 1 বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেওয়া দরকার, যে আপনারা আসলে কি করেছেন গত 1 বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, 2 টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো 3-4 বাসা মিলা পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওরা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে না? বাংলাদেশ রাষ্ট্রটা 71 সালের যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই। আমাদের প্রশাসন, হাসিনার সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে, ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই। ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা, এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না, অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না। প্রফেসর ইউনূস যদি আরো ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরো বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো। যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে, লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকে। এখন তারা একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে। তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে, ফেনীতে চলে গেছে। কে খালেদা জিয়ার সাথে, তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে, এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে। এবং আপনি খবর নিয়ে দেখেন, এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল। দেখেন, আকাঙ্ক্ষা জায়গাটা হচ্ছে তো অসীম আর কি, আকাশ সমান আর কি। প্রশ্ন হচ্ছে যে যেই বাস্তবতা ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন, সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটা 71 সালের যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই। আমাদের প্রশাসন, হাসিনার সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে। কোনো প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই। আপনি পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, আমলাতন্ত্র বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে। তো সেই রকম একটা বাস্তবতায় সরকার যেখানে দায়িত্ব নিয়েছে, সেখানে আসলে আপনার গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে পরিমাণ শত্রু শক্তি ছিল, তাদের যে অস্ত্র ছিল, এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন, এগুলো মিলে দেশে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই। এবং শুধু সরকার না, রাজনৈতিক দলের নেতারাও সবাই কাজ করেছে একসাথে। বিএনপি তারেক রহমান বলেন, জামাতের ডাক্তার শফিকুর রহমান বলেন, হেফাজতের নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকে যে কেউ অস্ত্র হাতে তুলে নেওয়া, প্রতিশোধ নেওয়া, তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া, এগুলোর ব্যাপারে তারা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছে। এবং সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দেওয়া, প্রতিষ্ঠান পাহারা দেওয়া, এই কাজগুলো তারা করেছে। অতএব গৃহযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে সবাই মিলে। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে, ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। এবং এই ধরনের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ইতিহাস দক্ষিণ আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, মধ্যপ্রাচ্যের ডজন ডজন দেশে আছে, ডজন ডজন দেশে ঘটেছে। তো এই দুইটা হচ্ছে মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান, যে এই দেশটাকে তারা একটা নিরাপদ জার্নিতে, একটা সেফ ল্যান্ডিং এর দিকে এগোচ্ছে। এরপরে হচ্ছে কিছু কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের উদ্যোগ তৈরি হয়েছে। আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই। ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা, এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না, অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না। এরপরে হচ্ছে যে আপনার গড়ে প্রতিদিন 3.5 কোটি টাকা করে লুটপাট হয়েছে গত 16 বছর। এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে। 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা চেক দিতে পারে না, এরকম কোনো খবর এখন আমরা করছি না। দেশে রেমিটেন্স, এখন আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে। রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ, এবং প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আরএমজি সেক্টরে। তো এই কাজগুলো আপনার চলমান, এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব। বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনূস যদি আরো ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরো বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো।
এবং আজকের এই 1 বছর পূর্তিতে আমি এর আগে 2-3 মাস আগে বলেছি, প্রফেসর ইউনূসের সামনেই বলেছি, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার 1 বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেওয়া দরকার, যে আপনারা আসলে কি করেছেন গত 1 বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, 2 টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো 3-4 বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওরা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আজকেই আমাদের ব্রিফিং থেকে আমরা সরকারকে বলছি, আপনার প্রত্যেক উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আছে, যেমন ধরেন বিডার চেয়ারম্যান, আমি বলার পরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু সে লিখিত তার আমলনামার স্ট্যাটাস দিয়েছে 9 মাস অথবা 10 মাস, আমি যখন এই বক্তব্য দিয়েছিলাম উনি ওনার 10 মাসের আমলনামা দিয়েছে, বলেছে আমার সাথে দেখা হওয়ার পরে যে ভাই বাকি কাজ আমি করছি, আমি আপনাদেরকে 1 বছরের আমলনামা জমা দিব। বাকি উপদেষ্টারা কোথায়? অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। তারা তার ডিসিপ্লিন, তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই, ছোটখাটো বিষয় তারা ডিল করতে পারছে না। আন্দোলন চলছে, এখানে দেখেন তথ্য অপারা 72 দিন ধরে রাস্তায় চলতেছে, মিনিমাম বেসিক দাবি দাওয়া নিয়ে এখানে তারা বসছে, তাদের এই দাবি দাওয়াটা পর্যন্ত তারা রিজলভ করতে পারছে না। ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়, এক কথা বলে তথ্য আপনাদেরকে তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয়নি। মানে রাষ্ট্র কি ফাইজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? তো ছোট্ট সমস্যা, 80 কোটি 100 কোটি টাকার একটা প্রকল্প যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি 2000 মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন 930 কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত 7-8 বছরে যা যা খাওয়ার তথ্য প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না। আমলারাও, মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছে এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন। এই 930 কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য, কত অসৎ এই আমলারা। দেখেন, এই 2000 নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত 7-8 বছরে 2500 টাকা করে বেতন কাটিয়ে রাখছে। আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই, এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস 3 মাস 4 মাস টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, এখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই 72 দিন ধরে মেয়েরা 2000 মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নাই। তাহলে এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐকমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই, বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারি না ঐকমত্য কমিশনে। এখন দেখেন তো রাষ্ট্র বদলাবে কোথায়? অতএব আমরা চাচ্ছি, এখানে সরকারের অনেক সফলতা আছে, অনেক আপনি আলোচনা করতে পারবেন, বাট আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে, এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে। যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো। শত শত আওয়ামী দোসর আমলা রয়ে গেছে, শত শত, যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে, লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই। এখন তারা একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে, তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে, ফেনীতে চলে গেছে, দিনাজপুর চলে গেছে, বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কার শ্বশুর বাড়ি বগুড়া, কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল, কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে, এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে। এবং আপনি খবর নিয়ে দেখেন, এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল, হাসিনার আমলের দোসর ছিল। এই তথ্য প্রকল্পটা একটা গ্ল্যারিং এক্সাম্পল যে রাষ্ট্র 2 ঘন্টায় যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে 72 দিন ধরে ঘুরাচ্ছে।
এবং দেখেন এই 2000 মেয়েকে বেকার করে দিয়ে তারা যেটা করবে, আউটসোর্সিং এ নতুন ফেজ আউট প্রকল্পে 2000 মেয়ে নেবে। তো 2000 মেয়ে কি মানে আল্লাহর রাস্তায় খালি চাকরি দিয়ে নিবে না, এখানে মানে হালুয়া রুটির আছে, লেনদেন আছে। তো 2000 লোকের কাছ থেকে 10 লাখ 15 লাখ করে হিসাব করেন। এবং এই আউটসোর্সিং কোম্পানির অধিকাংশ মালিক হচ্ছে সাবেক আমলা, সাবেক সচিব, রাজনৈতিক দলের নেতারা মিলে চক্র করে ফেলেছে। তাহলে এই হচ্ছে একটা সিম্পল গিরিপিগ এক্সাম্পল। আপনারা অনেকেই তথ্য প্রকল্প কভার করেছেন আপনাদের হাউসে এবং দেখেছেন যে কিভাবে এই মেয়েগুলো পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, সন্তান ছেড়ে এখানে চলে আসছে। অনেক মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমি পার্সোনালি জানি তথ্য প্রকল্পের, কারণ তাদের চাকরিটা নাই এইটা ছেলেপক্ষ জানছে। কি অমানবিক বাস্তবতায় তারা জীবনযাপন করছে। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি রাষ্ট্রের অনেক কিছু অ্যাচিভ করবার সুযোগ আছে এবং সেইটা এখনো সময় আছে, বাকি সময়টা যেন গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কাজে লাগায়। ধন্যবাদ সবাইকে।